আসসালামু আলাইকুম। শুরু করছি অবাধ্য পিছুটান পর্ব ৭। লিখেছেন সাদিয়া শৌকত বাবলি। আলতোভাবে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তোমার, ওঠো তাড়াতাড়ি। পৃথা উঠল না, একটু নড়েচড়ে উঠে পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। টেবিল থেকে প্লেট হাতে নিয়ে ভাত মাখাতে মাখাতে ডাকলো পৃথাকে। কিঞ্চিত শক্ত কণ্ঠে বলল, তুমি উঠবে নাকি আমি জোর করে উঠিয়ে বসিয়ে দেব? পৃথা বিরক্তিতে চোখ মুখ কুচকালো আবার। ঘুমের ঘোরেই উঠে বসলো বিছানায়, চোখ বন্ধ রেখে বলল, সমস্যা কি? হ্যাঁ, এত ডাকছেন কেন? বলছি তো আমি খাবো না, আপনি খান, খেয়ে ঘুমান। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই আবার মেয়েটা শুয়ে পড়তে নিল বিছানায়। তুর্য এক হাত বাড়িয়ে আটকে দিল পৃথাকে। শাসনের সুরেই বলল, না খেয়ে একদম শুবে না তুমি। পৃথাও আর বলল না কিছু। এতক্ষণে এতটুকু সে বেশ ভালোভাবেই বুঝেছে যে সে না খেলে তুর্য ঘুমাতে দিবে না, তার থেকে বরং খেয়ে ঘুমানোই ভালো, ঝামেলা থাকবে না কোনো। তুর্য ততক্ষণে ভাত মেখে হাতে লোকমা নিয়ে ধরল পৃথার মুখের সম্মুখে। মেয়েটাও কোনো দ্বিরুক্তিও না করে খেয়ে নিল কয়েক লোকমা। অতঃপর ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। বিরক্তি ভরা কণ্ঠে বলল, ব্যাস আর খাবো না, এখন আমাকে ঘুমাতে দিন। তুর্য খাওয়া নিয়ে আর জোরাজুরি করলো না, অল্প খেলেও খেয়েছে তো। টেবিল থেকে এক গ্লাস পানি তুলে সে আবার ডাকলো পৃথাকে, বলল, পানি খেয়ে ঘুমাও বউ। পৃথা অর্ধশোয়াতে হয়ে বসল। স্বামীর হাত থেকে একটু পানি পান করে আবারও শুয়ে পড়ল। তুর্য হাসলো উষ্ট্র প্রসারিত করে। বউটা তার ভীষণ ঘুম কাতরে। এতক্ষণ যদি তাকে নিয়ে কেউ এভাবে টানাটানি করতো, ঘুম সেই প্রথম দিকেই উবে যেত। তুর্য আবারও হাসলো, হাত বাড়িয়ে মুছিয়ে দিল পৃথার মুখ। অতঃপর নিজেও খেতে শুরু করলো ওই প্লেট থেকেই। খানিক সময় নিয়ে নিজের খাওয়া শেষ করলো তুর্য। খাবার প্লেটগুলো গুছিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ল বিছানায় পৃথার পাশেই। আজ তাদের মধ্যে কোলবালিশ নেই কোনো, থাকবে কোথা থেকে? সে কোলবালিশ তো তুর্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই সকলের অগোচরে বাইরে ফেলে দিয়ে গিয়েছিল। কিন্তু এখন যেন কেন কেন তার মনে হচ্ছে কোলবালিশটা থাকলেই ভালো হতো। তুর্য ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। ভিতরে ভিতরে তার পুরুষালী সত্তা নড়েচড়ে উঠছে একটু একটু করে। একজন বিবাহিত পুরুষ মানুষ বউকে নিয়ে এক বিছানায় খুব কাছাকাছি শুয়ে আছে, এমন পরিস্থিতিতেও কি তার পুরুষালী অনুভূতিগুলো হানা দিবে না? অবশ্যই দিবে। তুর্যরও দিয়েছে, যদিও একটা সামান্য কোলবালিশও কখনো তার পুরুষালী সত্তাকে বেঁধে রাখতে পারত না। কিন্তু মনকে তো বুঝ দিতে পারত। এটা বললে যে বউ তাদের মধ্যে প্রাচীর তুলে দিয়েছে, এই প্রাচীরের ওপাশে যাওয়ার তার বারণ। তুর্যের ভাবনা চিন্তার মধ্যেই পৃথা ঘুমের ঘরে এগিয়ে এলো তার পানে। নিজের এক হাত দ্বারা জড়িয়ে ধরল তুর্যের বেকাবু শরীরখানা। শিউরে উঠল ছেলেটা। সারা শরীরের যেন বিদ্যুৎ খেলে গেল মুহূর্তেই। এমনিতেই এতক্ষণ নিজের ভিতরেরকার পুরুষালী সত্তার অনুভূতি অসহায় ছিল সে, এর মধ্যে আবার বউয়ের স্পর্শ। পৃথার শরীরটা একদম লেগে আছে তুর্যের শরীরের সাথে। মেয়েটার প্রতিটি ভারী নিঃশ্বাস জাগিয়ে তুলেছে তুর্যের শরীরের লোমকূপগুলো। কি এক অবস্থা! তুর্যের দম যেন বন্ধ হয়ে আসতে চাইছে। ঝাপটে ধরতে ইচ্ছে করছে পৃথার নরম দেহটা। মেয়েটার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে নিজের স্পর্শ একে একে দিতে ইচ্ছে হচ্ছে। তুর্য যেন একটু বেশি বেকাবু হয়ে পড়ল আজ। নিজেকে আর সংযত রাখতে কষ্ট হচ্ছে ভীষণ, কিন্তু করার যে কিছুই নেই। তাকে নিজেকে সংযত রাখতে হবে। এই মুহূর্তে অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে পৃথার সাথে জোর জবরদস্তি করলে তাদের সম্পর্কের অবনতি বই উন্নতি হবে না। মেয়েটার মনে তুর্য সম্পর্কে বাজে ধারণা সৃষ্টি হবে। আজকে এক রাতের জন্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে হয়তো পরে দেখা যাবে কখনো তাকে মেনেই নিতে পারল না পৃথা। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের শরীর থেকে পৃথার হাতটা সরিয়ে দিয়ে খুব সাবধানে নেমে পড়ল বিছানা থেকে। নিঃশব্দে গিয়ে দাঁড়ালো বারান্দায়। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো। কিন্তু পৃথাকে ছেড়ে এখানেও ভালো লাগছে না, মানসিক শান্তি পাচ্ছে না, নিজেকে অসহায় লাগছে। এত বছর এত অপেক্ষার পর পৃথাকে কাছে পেয়েও দূরে থাকতে ইচ্ছে হচ্ছে না। কি এক যন্ত্রণার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে তুর্য। না পারছে সইতে আর না পারছে মুখ ফুটে বলতে। তুর্য বারান্দাও থাকতে পারল না। অল্প সময়ের মধ্যে আবারও বিছানায় চলে গেল। শুয়ে পড়ল পৃথার পাশে।
মেয়েটার পানে মুখ ফিরিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, এত কেন পোড়াচ্ছ আমাকে বউ? ওই 7 বছরের জন্য, যে 7টা বছর তোমার কোনো অনুভূতি ছিল না, ওই 7 বছর তো তোমার কোনো কষ্ট হয়নি, কারণ তুমি জানতেই না আমাদের বিয়ের কথা। জেনেছো মাত্র কয়েকদিন আগে, সেই কয়েকদিন আগে জেনেই দীর্ঘ 7 বছরের জন্য অভিমান করে বসলে, অথচ আমি তো পুরো 7টা বছরই তোমার জন্য ছটফটিয়ে কাটিয়েছি। নিজের সাথে নিজে যুদ্ধ করেছি, তোমাকে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনেছি, কিন্তু শেষ অবধি কেউ আমাকে বুঝলো না, এমনকি তুমিও বুঝলে না আমাকে। তোমার কেন বুঝলে না বউ? ওপাশ থেকে উত্তর এলো না কোনো। আসবে কিভাবে? পৃথা তো ঘুমাচ্ছে, গভীর ঘুমে নিমজ্জিত সে। তুর্যের বলা কোনো কথাই তো কর্ণে পৌঁছায়নি তার। আচ্ছা, মেয়েটা যদি এই মধ্যরাতে তুর্যের এই কাতর কণ্ঠের বাক্যগুলো শুনতে শুনতো, তারপরেও কি অভিমানী নিয়ে বসে থাকতে পারতো? হয়তো পারতো, আবার হয়তো পারতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। একটু এগিয়ে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। হৃদয়ের স্থান পাওয়া অনুভূতিদের সাথে হাজারটা যুদ্ধে লড়াই করতে করতেই 2 চোখ বন্ধ করলো ছেলেটা। সকালের আলো ফুটেছে চারিদিকে, সূর্যটা ধীরে ধীরে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দিতে শুরু করেছে। রাতের নিস্তব্ধতার ঘেরা শহরটার ধীরে ধীরে তার ব্যস্তময় পরিচিত রূপে ফিরে এসেছে। চারিদিকের কোলাহল ধ্বনিতেই ঘুমটা ভেঙে গেল পৃথার। একটু নড়েচড়ে উঠতে নিজেকে আবিষ্কার করলো কারো শক্তপোক্ত পুরুষালী বাহুবন্ধনে। পিট পিট করে চোখ খুলল পৃথা। চোখের সম্মুখে দেখতে পেল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। ছেলেটা কেমন আষ্টেপৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। মুহূর্তে 2 চোখ থেকে পুরোপুরিভাবে ঘুম উধাও হয়ে গেল মেয়েটার। ছিটকে দূরে সরে গেল পৃথা। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমার এত কাছে কেন? আর কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছেন, ব্রিটিশ অসভ্য পুরুষ? পৃথার আকস্মিক ধাক্কায় হকচকিয়ে উঠল তুর্য। হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসল সে। কিন্তু পরক্ষণেই সকাল সকাল নিজের বউয়ের মুখ থেকে এমন ঝাঁঝালো বাক্য কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো। সারা রাত কতটা যন্ত্রণায় সে কাটিয়েছে, তবুও কোনো প্রকার জোর করেনি বউকে, উল্টো নিজেকে নিয়ন্ত্রণ করেছে। অথচ সকাল সকাল কিনা সেই বউ একটু জড়িয়ে ধরার জন্য চটপট দেখাচ্ছে। বিরক্তিতে নাকমুখ কুঁচকালো তুর্য। অতঃপর বলল, আমি জড়িয়ে ধরিনি, বরং তুমি জড়িয়ে ধরেছ। তাকিয়ে দেখো, আমি আমার স্থানেই আছি, উল্টো তুমিই তোমার স্থান থেকে সরে এসেছো। সে গাড়ির মতো যুক্তি। পৃথা এবার সন্দেহ হলো, বারবারই কি সে নিজের স্থান থেকে তুর্যের নিকটে যায়? পৃথা সন্দিহান সুরেই প্রশ্ন করল, প্রতিবার আমি আমার নিজের স্থান থেকে সরে আপনার কাছে যাই, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে? তুর্য অপ্রস্তুত হলো পৃথার কথায়। মেয়েটা কোনোভাবে ধরে ফেললো না তো তার কারসাজি? এলোমেলো দৃষ্টি ফেললো তুর্য। আমতামতা করে বলল, এর মধ্যে আবার অন্য কি কারণ থাকবে? থামল তুর্য। বিছানা থেকে চট করে উঠে দাঁড়ালো সে। তাড়াহুড়ো করে বলল, আমার পেটে চাপ দিয়েছে ভীষণ, ওয়াশরুমে যেতে হবে। কথাটা বলেই এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকলো তুর্য। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো। ধারালো দৃষ্টিতে সে চেয়ে রইল তুর্যের চলে যাওয়ার পানে। পৃথা ফ্রেশ হয়ে কক্ষ থেকে বেরিয়েছে অনেক আগেই। ইতোমধ্যেই সকলের সাথে খাবার টেবিলেও বসে পড়েছে সে। তুর্য কিছু সময়ের মধ্যেই একদম শুট বুট পরে বেরিয়ে এলো কক্ষ থেকে। গলা বাড়িয়ে বলল, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে অনেক। তাহমিনা বেগমের সাথে সাথে কপালে ভাঁজ ফেললেন। তিনিও গলা বাড়িয়ে বললেন, খেয়ে তারপর যেদিকে খুশি যা। তুর্য হন্তদন্ত হয়ে খাবার টেবিলের এক কাছে এলো। পৃথার প্লেট থেকে একটা শুকনো পাউরুটি তুলে মুখে পুরল। চিবুতে চিবুতে বলল, এখন আসছি। তাহমিনা বেগম আর কিছু বলবেন তার আগেই তুর্য পা বাড়ালো সম্মুখের পানে। দরজা পর্যন্ত গিয়ে আবার কি মনে করে তাড়াহুড়ো করে ফিরে এলো খাবার টেবিলের নিকট। একবার সবার দিকে দৃষ্টি বুলিয়ে একটু ঝুঁকে গেল পৃথার পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে বউ, নিজের যত্ন নিবে। আমার কাজে ফিরতে একটু দেরি হবে। কথাটা শেষ করে পরপরই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তুর্য। পৃথা অবাক চোখে চেয়ে রইল স্বামীর চলে যাওয়ার পানে। তুর্যের একটুর আগের বলা কথাগুলো কেমন যেন এক রাশ ভালো লাগার সৃষ্টি করলো তার হৃদয়ে। তাদের বৈবাহিক জীবনে একসাথে থাকা কেবল মাত্র 2 দিন। স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি এখনও। সে ভালো কোনো ব্যবহারও করেনি তুর্যের সাথে, অথচ ছেলেটা তার কতটা যত্ন নিচ্ছে। গতকাল রাতে তুলে খাইয়েও দেওয়ার, এখন আবার এতটা আদরে ভঙ্গিতে তার থেকে বিদায় নেওয়া।
একটা মানুষকে ঠিক কতটা গুরুত্ব দিলে তার থেকে অবহেলা পেয়েও তার যত্ন নেওয়া যায় ভাবছে পৃথা। দুপুরের বাড়ি ফেরা হয়নি তুর্যের, তাই রাতে কাজ শেষ করে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টায় নেমেছে সে। পৃথার সাথে সারাদিনই কথা হয়নি একটুও। একটা বারের জন্য মেয়েটার ওই সুমিষ্টি কণ্ঠস্বরটা শোনা হয়নি, এইটুকু মাত্র সময়। এর মধ্যে তুর্যের মনে হচ্ছে যেন কত শত বছর ধরে পৃথার কণ্ঠ শুনছে না সে, দেখছে না মেয়েটার মায়াবী মুখখানা। ছটফট করছে হৃদয়। একটু কল করে যে মেয়েটার সাথে কথা বলবে তারও উপায় নেই। মোবাইল তো নেই পৃথার, যদিও সে চাইলেই বাড়ির অন্য কারো নাম্বারে কল করে পৃথার সাথে কথা বলতে চাইতে পারত, কিন্তু এদের তো বিশ্বাস নেই কোনো। সব বিশ্বাসঘাতক এবং ঘসিটে বেগমের বংশধর হতে পারে। সে কল করলো, এরা পৃথার সাথে কথা বলতে তো দিবেই না, উল্টো এই কথা বলা নিয়ে নাজেহাল করে ছাড়বে তাকে। তাই আর কারো নাম্বারে কল করেনি তুর্য। রাত বেশি নয়, ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল ৮টা। তুর্য আজকের মতো নিজের সকল কাজের অবসান ঘটিয়ে বাড়িতে ঢুকলো। বসার কক্ষ পর্যন্ত আসতেই শব্দ পেল হই হুল্লোড়ের। বাড়ির ছোট বড় সকলেই আড্ডা মিলিয়েছে এই কক্ষ। পৃথাও আছে এদের সাথে, বসে রয়েছে সোফায়। তারেক আর ইরা তার পাশে বসে কি যেন বলছে, আর সে হেসে লুটোপুটি খাচ্ছে। তুর্যের দৃষ্টি শীতল হলো, প্রশান্তিতে ছেয়ে গেল তার হৃদয়। এই মেয়েটার মুখের একটু হাসি তাকে কতটা শান্তি দেয় তা কি সে জানে? হয়তো জানে না। তুর্য মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল পৃথার হাসি মুখটার পানে। সকলে আড্ডায় এতটাই মশগুল যে এখনো তাকে খেয়াল করেনি কেউ। কিঞ্চিত সময় অতিবাহিত হলো, হঠাৎ তুর্যের মেজ চাচি কুলসুম বেগমের নজর গেল দরজার পানে। চোখে পড়ল তুর্যকে। মহিলা খানিকটা চমকেলেন, অবাক কণ্ঠে বললেন, আরে তুর্য, কখন এসেছিস? আর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কুলসুম বেগমের কথায় হুঁশ ফিরল সবার। চমকে উঠে তাকালো তুর্যের পানে। কুলসুম বেগম উঠে দাঁড়ালেন, ব্যস্ত ভঙ্গিতে আবার বললেন, দুপুর গড়িয়ে রাতে ফিরেছিস? খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? তুই ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি খেতে দিচ্ছি। তুর্য হাসলো কুলসুম বেগমের তাড়াহুড়ো দেখে, অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ব্যস্ত হবেন না মেজো চাচি, আমি দুপুরে খেয়েছি, আর এরপর রাতের খাবারটা আপনাদের সাথেই খাবো। কণ্ঠে তোলা ধ্বনিগুলোর সমাপ্তি ঘটিয়ে তুর্য আর দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল নিজের কক্ষে। সারাদিনের দৌড়ঝাঁপে শরীরটা ম্যাজম্যাজ করছে ভীষণ। এই মুহূর্তে একটু গোসল না করলেই নয়। তুর্য দেরি করলো না, কক্ষে ঢুকেই আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। বেশ কিছুটা সময় নিয়ে গোসল সেরে সে বেরিয়ে এলো বাইরে। গলায় ঝুলানো তোয়ালে দ্বারা মাথা মুছতে মুছতে তাকালো কক্ষের আনাচে কানাচে। ভ্রু কুঁচকে এলো তুর্যের। পৃথা এখনও আসেনি এ কক্ষে। তুর্য ভেবেছিল তাকে দেখেই পৃথা এখানে আসবে, আর যদি নাও আসতে চায় তবে বাড়ির লোকেরা জোর করে পাঠিয়ে দিবে, কিন্তু তারা তো করেনি। তুর্য দাঁতে দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, বিশ্বাসঘাতকের দল সব। এরা না আমি সেদিন বিয়ের আসর ত্যাগ করার পর আমার বউকে ধরে রাখতে পেরেছে, আর না এখন ঘরে পাঠাচ্ছে। তুর্য আরও কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার আগমনের, কিন্তু সে আসলো না। না, এই বাড়ির লোকগুলো তাকে আর ভালো হতে দিল না। তার চরিত্র থেকে নির্লজ্জ শব্দটা উৎখাত করতে দিল না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, অধৈর্য কণ্ঠে ডাকল, পৃথা, পৃথা, রুমে আসো তাড়াতাড়ি। তুর্যের জোরালো কণ্ঠের হাঁক ডাক শুনল বসার কক্ষে আড্ডায় নিয়োজিত সবাই। পৃথা লজ্জা পেল, আর চোখে তাকালো সবার পানে। সবাই কেমন ঠোঁট টিপে হাসছে তার উপর। আর এ লোকটাকেও বলিহারি যাই দেখে গেল এখানে ছোট বড় এতগুলো মানুষ, তারপরও এভাবে ঘরে গিয়ে না ডাকলে কি হতো না? ইরা নিজের কুনুই দিয়ে গুঁতো মারল পৃথার পেটে। রসিকতা করে বলল, আমার ভাইকে তো দেখছি ভালোই পাগল করেছো ভাবি। বাড়িতে ফিরে বউকে চোখে হারাচ্ছে। পৃথার লজ্জা বাড়ল, লাজে মাথা নুয়ে ফেলল সাথে সাথে। কুলসুম বেগম দেখলেন মেয়েটাকে, ঠোঁট টিপে হেসে বললেন, এখনো বসে আছো কেন মেয়ে? যাও গিয়ে দেখো তোমার স্বামী তোমাকে ডেকে ডেকে আমাদের কানের পোকা মারছে কেন? পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল, এরা কি লজ্জাটাই না দিচ্ছে তাকে? এখানে থাকলে হয়তো আরও লজ্জা দিবে, তার থেকে পৃথা এখান থেকে চলে যাওয়াই ভালো হয়তো। মেয়েটা হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো, লাজ্জালো ভঙ্গিতে সম্মুখে পা বাড়াতে
সাথী বেগম একটা গ্লাস হাতে এসে দাঁড়ালেন পৃথার নিকটে। মেয়েটার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, ঠান্ডা শরবত। সারাদিন পর ছেলেটা বাড়ি ফিরেছে, শরীরটা নিশ্চয়ই ক্লান্ত, এটা খেলে একটু ভালো লাগবে। পৃথা দ্বিরুক্তি করল না, হালকা করে মাথা ঝাঁকিয়ে শরবতের গ্লাসটা হাতে নিয়ে গেল কক্ষের পানে। কিন্তু কক্ষে ঢুকিয়ে নিজের ভোল বদলালো পৃথা। চড়া গলায় তুর্যকে বলল, এভাবে সারের মতো চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে? তুর্য ঠোঁট উল্টালো, বাচ্চাদের মতো বলল, তোমাকে ভীষণ মিস করছিলাম তো, একদম চাতক পাখির ন্যায়। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, তবে উত্তর দিল না কোনো। এ লোকের কথায় উত্তর দেওয়া মানে আরেকটা অসভ্য মার্কা কথা বলার সুযোগ ওড়ে দেওয়া। পৃথা নিজের হাতে ধরে থাকা শরবতের গ্লাসটা এগিয়ে দিল তুর্যের পানে, স্বাভাবিক কণ্ঠে বলল, ছোট চাচি ঠান্ডা শরবত পাঠিয়েছেন, খেয়ে নিন তাড়াতাড়ি। তুর্য হাত বাড়িয়ে পৃথার হাত থেকে নিল শরবতের গ্লাসটা। এক চুমুকে গ্লাস খালি করে রাখলো পাশেই টেবিলে। অতঃপর বিছানার উপর থেকে একটা মোবাইলের বাক্স তুলে এনে বাড়িয়ে দিল পৃথার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, এটা তোমার। পৃথার চোখ দুটো চকচকে করে উঠল। ছোঁ মেরে সে মোবাইল নিল তুর্যের হাত থেকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? তুর্য হাসলো, অভয় দিয়ে বলল, একদম সত্যি। পৃথার আনন্দ আর কি দেখে, সে মোবাইলটা নিয়ে উৎফুল্ল হয়ে বসলো বিছানায়। বাক্স খুলে বের করলো মোবাইলটা, বেশ দামিও মনে হচ্ছে। পৃথা উল্টেপাল্টে দেখতে শুরু করলো মোবাইলটা। তুর্য নিঃশব্দে বসলো তার পাশে। হুট করেই বলল, পরিবারের সাথে কথা বলবে? পৃথার হৃদয় ভারী হলো, উষ্ঠে স্থান পাওয়ার হাসিটা উবে গেল মুহূর্তে। ভীষণভাবে মনে পড়ল বাবা মা এবং ভাইদের কথা। তারা কেমন আছে এখন? তার কথা কি মনে করেছে? পৃথার ভীষণ ইচ্ছে করলো বাবা মা এবং ভাইদের সাথে কথা বলতে, কিন্তু তার অভিমানীরা তাকে বেঁধে রেখেছে। কিভাবে পারল তার পরিবার তার সাথে এত বড় একটা অন্যায় করতে? একটুও ভাবল না তার কথা। তাদের কাছে মেয়ের থেকে বন্ধুত্বের সম্পর্ক রক্ষাটা কি খুব বেশি বড় হয়ে গিয়েছিল? পৃথার চোখ মুখ শক্ত হয়ে উঠল, শক্ত কণ্ঠে বলল, না। এখন অভিমান করে আছো পরিবারের উপর, তাই না? আমার কারো উপর কোনো অভিমান নেই। তুর্য একটু গা ঘেঁষে বসলো পৃথার। নমনীয় কণ্ঠে বলল, পরিবার যতই ভুল করুক না কেন, তারা তোমার পরিবার পৃথা। তারা তোমাকে লালন পালন করে বড় করেছে। তারা যদি না থাকতো কখনোই তুমি এত সুন্দর একটা জীবন পেতে না। হ্যাঁ, মানছি তাদের একটা ভুল হয়েছে, কিন্তু তাই বলে তুমি পরিবারের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে? জন্ম থেকে এই 17টা বছর তুমি কিন্তু তাদের কাছেই ছিলে পৃথা। এই 17 বছর কি তুমি তাদের সাথে কোনো ভুল করনি? অবশ্যই করেছো, কিন্তু তারা কি সেই ভুলের জন্য তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? তোমাকে কি পরিবার থেকে বিতাড়িত করেছে? করেনি, বরং তোমাকে মাফ করে ভালোবেসে পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে। থামলো তুর্য, আবার বলল, শুনেছি প্রসবকালীন সময়ে একজন মা শরীরের 20টি হাড় ভাঙ্গার সমান ব্যথা সহ্য করেন, যা পৃথিবীর সবচেয়ে কষ্টরত ব্যথাগুলোর একটি। প্রসব ব্যথার সঙ্গে তার কোনো ব্যথার তুলনা হয় না। সেই ব্যথা সহ্য করে তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার জীবন দিয়েছে। অথচ আজ তোমার জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছো। হ্যাঁ, আমি তারপরে মানছি তাদের ভুল আছে, অন্যায় আছে। সমাজের আইন বা মানবাধিকারের মতে তারা তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকারে রাখে না। তবুও হয়ে গেছে একটা ভুল, তাই বলে তুমি তো একদম পরিবার ছেড়ে দিতে পারো না, তাই না? তাদের একটা অন্যায়ের জন্য তোমার প্রতি তাদের সারা জীবনের অবদান ভুলে যেতে পারো না। পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথাগুলো, নিজের ভুলগুলো বুঝতে পারল। সত্যি তো, অভিমানের বসে পরিবার ছেড়ে দিতে পারে না সে, অথচ পৃথা পরিবার ছেড়েই এখানে এসেছে। মেয়েটার চোখের সম্মুখে ধীরে ধীরে ভেসে শুরু করলো পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো, হাসি কান্না মিলে কত মুহূর্ত। বাবার কাঁধে চড়া, ভাইদের সাথে দুষ্টুমি, মায়ের আঁচল ধরে ঘোরা। এই তো সেদিনও বাবা কি যত্ন করে ভাত খাইয়ে দিল তাকে, অথচ আজ তারা কোথায়? আঁখি পল্লব ভারী হলো পৃথার। হুট করে হু হু করে কেঁদে উঠল মেয়েটা। তুর্য নিজের এক হাত বাড়িয়ে পৃথাকে আগলে নিল নিজ বক্ষের সাথে, সান্ত্বনা দিয়েই বলল, কান্না থামিয়ে বাড়িতে কল করো। পৃথা কান্না থামালো, তুর্যের বুক থেকে উঠে সোজা হয়ে বসলো। মোবাইল ঘেঁটে পলাশ শিকদারের নাম্বারটা তুলল স্ক্রিনের। অতঃপর নিজের নতুন মোবাইল থেকে প্রথম কলটা সে তার বাবাকে করল। একটু সময় রিং হতেই কলটা ধরলেন পলাশ শিকদার। ভারী কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম, কে বলছেন?
পৃথার গলা ধরে এলো, মনে হচ্ছে যেন কত বছর পর সে তার বাবার কণ্ঠস্বর শুনেছে। যে বাবাকে চোখে হারাতে সেই বাবার সাথে গোটা দুইটা দিন কথা হয়নি তার। অনেক কষ্টে নিজের কান্না দমন করলো পৃথা। অস্পষ্ট কণ্ঠেই বলল, বাবা। চমকে উঠলেন পলাশ শিকদার। আক্ষিদ্বয় ভরে উঠল পৌর লোকটার। পৃথা কল করেছে তাকে। অবশেষে তাহলে মেয়েটার অভিমান ভেঙেছে। পলাশ শিকদার সামলে নিলেন নিজেকে, নমনীয় কণ্ঠে বললেন, অবশেষে তাহলে আমার মেয়েটার মনে পড়ল আমাদের কথা। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আর মা ভাইয়ারা তারা কেমন আছে? পলাশ শিকদার উত্তর দিবেন তার আগেই শোনা গেল সুফিয়া বেগমের কণ্ঠস্বর। উনি পাশেই ছিলেন স্বামীর। মেয়ে কল করেছে শুনে আর ধরে রাখতে পারেননি নিজেকে। এক প্রকার পলাশ শিকদারের থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে ধরল নিজের কানে। ভেজা কণ্ঠেই বলল, কেমন আছিস রে মা? কেন আমাদের এইভাবে ছেড়ে চলে গেলি? এত অভিমান তোর? পৃথা কানে মোবাইল নিয়ে তাকালেন তুর্যের পানে। অপরাধীর কণ্ঠে মাকে বললেন, সরি মা। ব্যাস শুরু হয়ে গেল দুই মা মেয়ের কথাপতন। এখানে আর কারো স্থান নেই। খুঁটিনাটি পানি খাওয়া থেকে ওয়াশরুমের সব কিছু বর্ণনায় নামলো তারা। তুর্য হতাশ হলো। কোথায় সারাদিন কাজ সেরে এসে দুই খণ্ড বউয়ের সাথে কথা বলবে? হোক ঝগড়া, তা না, বউ এখন তার শাশুড়ির সাথে কথা বলতে ব্যস্ত। কেন যে এই সময় এসে সে পরিবারের সাথে কথা বলার কথা তুলল কে জানে। কাল কাজে বের হওয়ার আগে বলে যেত কথা বলতে, সেও কাজে থাকতো আর পৃথাও পরিবারের সাথে কথা বলতো। তা না, এখন শুরু করেছে। ওই যে কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। তুর্যের এখন বুদ্ধি বেড়েছে, তবে এই বুদ্ধিতে লাভ নেই কোনো। সময় প্রবাহমান, সে বয়ে চলেছে নিজের গতিতে। এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। যদিও এই কয়দিনে তুর্য আর পৃথার সম্পর্কের উন্নতি হয়নি তেমন। তুর্য নিজের কাজের জন্য দিনের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে ছিল। শুধুমাত্র রাত্রে এসেছে, তাও পৃথার ঘুমানোর পর। মাঝে মাঝে পৃথা খেয়ে ঘুমালে বিরক্ত করেনি, আর না খেয়ে ঘুমালে তুলে খাইয়ে দিয়েছে। এইটুকুই তাদের সাক্ষাৎ। মোবাইল একটা কিনে দিল। তুর্যের সময়ের অভাবে দুজনের কথা হয়ে ওঠেনি তেমন। তবে এই সব কিছুর মধ্যে তুর্য একটা ভালো কাজ করেছে। তা হলো পৃথাকে রাজশাহী কলেজ থেকে এখানকার কলেজে ট্রান্সফার করিয়ে এনেছে। এখানকার কলেজে ভর্তি করিয়ে দিয়েছে মেয়েটাকে। পৃথা কলেজে ক্লাস করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এমনই এই বিয়ে মান অভিমান সময় চলে গিয়েছে অনেকটা। পড়াশুনো সচেতন অনেক পিছিয়ে পড়েছে। সামনে এইচএসসি, এখনও যদি গাফিলতি করে তবে পরীক্ষায় ফেল করতে হবে নির্ঘাত। ইরাও পৃথার কলেজের একই ক্লাসে পড়ে, শুধুমাত্র তাদের বিষয় আলাদা। তাই কলেজে যেতে কিংবা নতুন পরিবেশে মানিয়ে নিতে ততটা অসুবিধা হয়নি পৃথার। ক্লাস করা ব্যতীত দুই ননদ ভাবি সর্বদা একসাথে সময় কাটিয়েছে। ইরা তার পরিচিত অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে পৃথার। সবটা মিলিয়ে নতুন পরিবেশের সে বেশ ভালোই আছে। তবে ইদানিং তুর্যটা দূরে দূরে থাকছে পৃথার। গভীর রাত ছাড়া তার দেখাই পাওয়া যায় না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। এত কি কাজ করে জানা নেই পৃথার। যতদূর জানে সে বাড়ির ব্যবসা কাজে যুক্ত। কিন্তু ব্যবসার কাজ তো বাড়ির বাবা চাচা ভাইয়ারাও করে, তাদের তো এত চাপ নেই। তারা দুপুরে আসে, আবার রাতেও তাড়াতাড়ি আসে। তাহলে তুর্যের এত কাজ কিসের? মাঝে মাঝে তুর্যহীন ভীষণ মন খারাপ হয় পৃথার। চাপা অভিমান জন্ম হয় হৃদয়। কিন্তু যখন রাতে না খেয়ে ঘুমিয়ে যায় আর মাঝরাতে এসে তুর্য তাকে আদুরে কণ্ঠে ডেকে তুলে খাইয়ে দেয়, তখন সব অভিমানের ঝরে পড়ে। তুর্যের ক্লান্ত মুখটার পানে তাকিয়ে ভীষণ মায়া লাগে তার। হৃদয়টা হাহাকার করে। ভীষণভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনি কি ভীষণ ক্লান্ত? কিন্তু এই প্রশ্নটা আর করতে পারে না পৃথা। নিজের ভিতরকার অস্বস্তি বোধে মনের প্রশ্ন মনেই রয়ে যায়। তবে পৃথা আজ ঘুমায়নি, অপেক্ষা করে রয়েছে তুর্যের আসার। বিছানায় কতগুলো বই খাতা ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যিখানে ঘুমে ঢুলুঢুলু হয়ে বসে রয়েছে। অথচ তুর্যের আসার কোনো খবর নেই। পৃথা ঘাড় ঘুরিয়ে দেয়ালে টানানো ঘড়িটার পানে তাকালো একবার। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে এখন রাত 12টা। পৃথা অস্থির হলো। বিছানায় ফেলে রাখা মোবাইলটা হাতে তুলে নিল। একবার ভাবলো কল করবে তুর্যকে, কিন্তু পরক্ষণে আবার সিদ্ধান্ত বদলালো।
ছেলেটা হয়তো নিজের কাজে ব্যস্ত বেশ, নয়তো ঠিক বাসায় চলে আসতো। এই কয়েকদিন এইটুকু তো সে তুর্যকে চিনেছেই। পৃথা অস্থির হৃদয় নিয়ে বই খাতা ছাড়ানো ছিটানো বিছানাটায় শুয়ে পড়ল। হতাশ ভঙ্গিতে তাকালো ইট পাথরে গড়া ছাদটার দিকে। ঠিক তখনই খট করে খুলে গেল কক্ষটার দরজা। পৃথা চমকালো, হুড়মুড়িয়ে উঠে বসলো বিছানায়। দরজার পানে তাকিয়ে দেখা মিলল তুর্যের। পৃথা উষ্টে হাসি ফুটে উঠল। বিছানা থেকে তড়িঘড়ি করে নামতে নামতে সে বলল, চলে এসেছেন আপনি? তুর্য তাকালো পৃথার পানে। মেয়েটাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে অবাক হলো সে। এতদিনে এত রাত পর্যন্ত তো এই মেয়েকে সে সজাগ থাকতে দেখেনি কখনো। তুর্য ভ্রু কুচকালো, বিছানার পানে এগিয়ে যেতে যেতে বলল, আজ ঘুমোনি এখনো? এত রাত অবধি বসে আছো কেন? পৃথা অপ্রস্তুত হলো। আপনার জন্য অপেক্ষা করছিলাম, কথাটা বলতে গিয়েও আটকে গেল। কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে তার। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। সত্যিটা চেপে গিয়ে বলল, ঘুম আসছিল না তাই। তুর্য আর ঘাটালো না পৃথাকে। বাহিরের পোশাক শরীরের জড়ানো অবস্থাতেই শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরপরই জ্বলে উঠল আবার। বাহিরের ঘাড়মাক্ত ধুলোবালির পোশাক পরে এভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় লোকটা শুয়ে পড়ল। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠেই বলল, এ কি, আপনি বাহিরে বাসি পোশাকে শুয়ে পড়লেন কেন? উঠুন, ফ্রেশ হয়ে নিন তাড়াতাড়ি। তুর্য উঠল না, নাক মুখ কুচকে বলল, অনেক ধকল গেছে আজ আমার উপর থেকে, একটু বিশ্রাম নিতে দাও। পৃথা শুনল না তুর্যের কোনো কথা। ছেলেটা এক হাত টেনে বসিয়ে দিল বিছানায়, চড়া গলায় বলল, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বিশ্রাম নেবেন, যান। তুর্য বিরক্ত হলো ভীষণ। শরীরটা ম্যাজম্যাজ করছে, একটু শুয়ে বিশ্রাম নেবে তা না। এই মেয়েটা আজ জেগে কেন আছে কে জানে। জেগে না থাকলে সে একটু বিশ্রাম নিতে পারত। তুর্য একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে, নাক মুখ কুচকে বাড়ির পোশাক নিয়ে ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ অনেকটা সময় নিয়ে গোসল সেরে তুর্য বেরিয়ে এলো বাইরে। সম্মুখে তাকিয়ে অবাক হলো সে। পৃথা বিছানা থেকে বই খাতা গুছিয়ে খাবারের প্লেট নিয়ে বসে আছে সেখানে। এই দৃশ্য বিশ্বাস করতে যেন কষ্ট হলো তুর্যের। সে ভুল দেখছে না তো? যে মেয়ে তাকে পাত্তা দেয় না, ভালোভাবে একটু কথাও বলে না, সবসময় চড়া মেজাজে থাকে, সে কিনা আজ তার জন্য এই খাবার নিয়ে বসে আছে। আশ্চর্য। তুর্য চোখ বন্ধ করে আবার খুলল। না, ভুল দেখছে না সে। সত্যি পৃথা খাবার নিয়ে বসে আছে তার জন্য। তুর্য এগিয়ে গেল বিছানার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমার জন্য খাবার এনেছো? পৃথা অপ্রস্তুত হলো আবারও, আমতামতা করেই বলল, তা তো প্রতিদিনই আনি, শুধুমাত্র প্রতিদিন ঘুমিয়ে থাকি আর আজ জেগে আছি, এইটুকুই পার্থক্য। তুর্য আর কথা বাড়ালো না। তার বউ যে তার জন্য খাবার নিয়ে এসেছে এই তো অনেক। তারপর আবার বেশি কিছু বলতে গেলে দেখা যাবে এইটুকু যত্ন কপালে জুটবে না। তুর্য বসে পড়ল বিছানায়, খাবার প্লেট হাতে নিয়ে বলল, পাশে বসো, খাইয়ে দিচ্ছি তোমাকে। পৃথা খায়নি, তুর্যের জন্যই বসেছিল এতক্ষণ। এই কয়েকদিন তুর্যের হাতে খেতে খেতে তার হাতে খাওয়াটা কেমন একটা বদভ্যাস পরিণত হয়ে গেছে পৃথার। কিন্তু এই মুহূর্তে এসে ভেতরে ভেতরে একটা অস্বস্তি বোধও হচ্ছে ভীষণভাবে। এই কয়দিন তো তুর্য তাকে ঘুমের মধ্যেই খাইয়ে দিয়েছে, তাই তেমন কোনো অনুভূতি উপস্থিতি টের পায়নি হৃদয়ের। কিন্তু আজ তো জেগে আছে, কেমন একটা লাগছে ভিতরে ভিতরে, একটু লজ্জা, একটু অস্বস্তি বোধ, একটু ভালো লাগা, সব মিলে মিশ্র এক অনুভূতি আভাস পাচ্ছে সে নিজ হৃদয়ে। পৃথা চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো, কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে বলল, আমি খেয়েছি, আপনি খেয়ে নিন এখন। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, তোমার মুখ দেখলেই তোমার পেটের খবর আমার কাছে চলে আসে, পাশে বসো, খাইয়ে দিচ্ছি। পৃথা অবাক হলো, আনমনি মুখে হাত চলে গেল মেয়েটার। তার মুখে কি লেখা আছে যে সে খায়নি, অপেক্ষা করে বসে রয়েছে? আয়নায় দেখতে হচ্ছে তো বিষয়টা। পৃথার ভাবনার মধ্যে তুর্য মৃদু কণ্ঠে ধমকে উঠল তাকে, ভারী সুরেই বলল, কি হলো, বসো। পৃথা আর দ্বিরুক্তি করল না। এত রাত পর্যন্ত বসে থাকতে থাকতে পেটে ক্ষুধায় লাল বাতি জ্বলতে শুরু করেছে। এই লাল বাতিটা যন্ত্রণার থেকে অস্বস্তি বোধ উপেক্ষা করে খেয়ে নেওয়া ভালো। পৃথা বসে পড়ল তুর্যের পাশে। তুর্য সময় নিল না, মেয়েটা বসতে ছোট ছোট লোকমা করে তুলে দিতে শুরু করলো তার মুখে, আর সাথে সাথেই নিজেও খেতে শুরু করলো
তৃপ্তি নিয়ে বেশ কিছুটা সময় নিয়ে দুজনে খাওয়া শেষ করলো। অতঃপর দিকে দুইজন মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু আজ কেন যেন পৃথার অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকতে পারল না। অল্প সময়ের ব্যবধানে সে ঘুরে গিয়ে তাকালো তুর্যের পানে। মায়া হলো ভীষণ। লোকটা নিশ্চয়ই খুব ক্লান্ত। তখন কেমন এসে শুয়ে পড়ল। এতদিন করতে চাওয়া প্রশ্নটা আর নিজের ভিতরে চেপে রাখতে পারল না পৃথা। হুট করে বলে ফেলল, আপনার কি খুব বেশি ক্লান্ত লাগছে? তুর্য অন্যদিকে মুখ করেই জবাব দিল, ঠিক ক্লান্ত না, তবে সারাদিনের কাজকর্মে হাঁপিয়ে উঠেছি ভীষণ, মাথাটাও ধরেছে। পৃথা বিছানায় উঠে বসলো, ইতস্ত করে বলল, আপনার মাথাটা টিপে দিব আমি, দেখবেন আর মাথা ব্যথা থাকবে না। তুর্য অবাক হলো। তড়িৎ গতিতে সে তাকালো পৃথার পানে। আজ কি হয়েছে মেয়েটার, এতটা খেয়াল রাখছে তার? তবে কি পৃথা সব মেনে নিতে শুরু করেছে? ভেঙে গেছে কি তার অভিমান? তুর্য খানিকটা অবাক সুরে বলল, সূর্য আজ কোন দিকে উঠেছে? এত রাত অবধি জেগে আছো, আমার জন্য খাবার আনছো, আবার এখন বলছো মাথা টিপে দিবে। পৃথার যেন কথাগুলো ভালো লাগলো না। সে কি স্বামীর প্রতি একটু মায়া করে কিছুই করতে পারে না? তাছাড়া আজ যা যা করেছে তাতে তার কতটা অস্বস্তি বোধ হয়েছে তা কি এ জানে? জানে তো নাই, উল্টো তার অস্বস্তিবোধকে আরও বাড়িয়ে দিতে কতগুলো কথা বলল। পৃথা মাথা নুয়ে ফেলল, মিনমিনিয়ে কণ্ঠে বলল, ঠিক আছে, দেব না মাথা টিপে। তুর্য একদণ্ড সময়ও ব্যয় করল না, তড়িঘড়ি করে মাথা রাখলো পৃথার কোলে। ক্যাবলার মতো হেসে বলল, এই না না, আমি তো মজা করছিলাম একটু, তুমি মাথা টিপে দাও আমার। পৃথা শিউরে উঠল তুর্যের এহেন স্পর্শে। ভিতরে ভিতরে অস্বস্তি বোধরা যেন আরও ডানা মেলল, হৃদয় স্পন্দন বাড়ল দ্রুত। ঢোক গিলল পৃথা, অতঃপর বলল, বালিশ আছে তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু কণ্ঠে বলল, তোমার কোলে মাথা রেখে যে শান্তি আমি পাচ্ছি তা ওই নরম তুলতুলে শিমুল তোলার বালিশও নেই বউ। পৃথা আর বলল না কিছুই। লাজুক ভঙ্গিতে নিজের নরম হাত রাখলো স্বামীর মাথায়। আলতো হাতে টিপে দিতে শুরু করলো মাথাটা। তুর্য পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। কিঞ্চিৎ সময় নিয়ে বলল, তোমার হাত দুটো বেশ নরম বউ। পৃথা লজ্জা পেল, লাজুক হেসে বলল, আর আপনার কপালটা ভীষণ শক্ত। দুপুরের তপ্ত রৌদ্র চারিদিকে খা খা করছে যেন। সেই রৌদ্রকে মাথায় নিয়ে কলেজের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে পৃথা এবং ইরা। একটু আগেই কলেজ ছুটি হয়েছে তাদের। প্রতিদিন তাদের ছুটির আগেই বাড়ির গাড়িটা দাঁড়িয়ে থাকে এখানে তাদের অপেক্ষায়। কিন্তু আজ এখনও আসছে না কেন কে জানে। চারিদিকে একটু লোক সমাগমও বেশি আজ। আশেপাশে কিছু একটা ঘটেছে অসম্ভবত। এতক্ষণ ক্লাসে থাকার দরুন তারা জানে না কিছুই। তবে দলে দলে যেভাবে লোকজন ছুটোছুটি করছে তাতে মনে হচ্ছে মারাত্মক কিছু ঘটেছে। সকলের চোখে মুখেও কেমন আতঙ্কের ছাপ। পৃথা আর ইরাও চেয়ে চেয়ে দেখছিল সকলের। এর মধ্যেই কতগুলো ছেলে এসে দাঁড়ালো তাদের পাশে। সম্ভবত এই কলেজেরই শিক্ষার্থী এরা। কলেজ ড্রেস দেখে তো তাই মনে হচ্ছে। ছেলেগুলোর মধ্যে একজন হঠাৎ বেশ আতঙ্ক সুরেই বলল, দেখলি কি নির্মমভাবে মারল লোকটাকে? ছেলেটার কথা শেষ হতে না হতেই আরেকজন ছেলে বলল, বুকটা একদম গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল, দেখেছিস? আরেকজন বলল, ওদের প্রশিক্ষণই দেওয়া হয় এমনভাবে মারতে। ইরা আর পৃথা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো ছেলেগুলোর কথা। ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো তারা, কে আবার কাকে মেরেছে, আর মারারই বা আবার প্রশিক্ষণ দেওয়া হয় নাকি? ইরা কিছুটা কৌতূহল নিয়ে ছেলেগুলোকে প্রশ্ন করলো, কি হয়েছে ওখানে? ছেলেগুলো ওদের দিকে তাকালো। একজন বলল, ইনকাউন্টার হয়েছে। সাথে সাথে আরেকজন বলল, আরুষ শেখ তার কেরিয়ারের চতুর্থ ইনকাউন্টারটা করে ফেলেছে আজ এখানে। আরুষ শেখ? চমকালো পৃথা এবং ইরা। নামটা সাথে সাথেই হানা দিল তাদের মস্তিষ্কে। গোল গোল চোখে তাকালো একে অপরের পানে, কিন্তু পরক্ষণেই দুজনে হেসে উঠল হো হো করে। কী সব আজগুবি চিন্তা ভাবনা করছে তারা যে আরুষকে চিনে সে আর ইনকাউন্টার অবিশ্বাস্য ব্যাপার। তুর্যের একটা ধমক খেয়ে প্যান্টে অবস্থা খারাপ হয়ে যাবে আরুষের। আর সে কিনা করবে ইনকাউন্টার। মনে মনেই নিজেদের ভাবনাকে ধিক্কার জানালো দুজন। পৃথা হাসি থামিয়ে উকিঝুঁকি মেরে দেখতে চাইল ইনকাউন্টার হওয়ার স্থানটাকে। তবে জনমানবের অতিরিক্ত ভিড়ে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না।
পৃথা তাকালো ইরার পানে, অতঃপর বলল, চলো আমরা ওখানে গিয়ে দেখে আসি। আমি আগে কখনো এত বড় অপরাধীও দেখিনি, আর এনকাউন্টার হতেও দেখিনি। ইরা উৎসুক হলো, কৌতূহলী হয়ে বলল, আমিও বাস্তবে দেখিনি কখনো, ওই টিভিতে নায়ক সিনেমার একটু আধটু যা দেখেছি শুধু। নিশ্চয়ই এই এনকাউন্টার করা অফিসারগুলো সুদর্শন হবে ভীষণ। ননদভাবে দুজনেই উৎসুক হয়ে পড়ল এনকাউন্টার, লাশ এবং অফিসারদের দেখার জন্য। নিজেদের মধ্যকার কথোপকথনের সমাপ্তি ঘটিয়ে তারা পা বাড়ালো সম্মুখের দিকে। কিন্তু এনকাউন্টারদের ঘটনাস্থল পর্যন্ত আর যাওয়া হলো না তাদের। দু কদম এগোতেই হুট করে একটা কালো রঙের তেল চকচকে গাড়ি এসে ব্রেক কষল সম্মুখে। হকচকিয়ে উঠল পৃথা আর ইরা, কিন্তু পরক্ষণে নিজেদের সামলে নিল দুজন। গাড়িটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। একটু এগিয়ে গাড়ির কাছে যেতেই গাড়ির পেছনের দরজাটা খুলে গেল। ভেতর থেকে দৃশ্যমান হলো তুর্যের মুখখানা। পৃথার মেজাজ চটে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে কেউ গাড়ির ব্রেক কষে? আর একটু হলেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, থমথমে কণ্ঠে বলল, বাড়ির গাড়ি আসবে না আজ, ড্রাইভার চাচা কি যেন কাজে আছে, তাই আমি নিতে এসেছি। গাড়িতে উঠে এসো তোমরা। তুর্যের আদেশ মোতাবেক ইরা গাড়িতে উঠে নিলেও পৃথা হাত টেনে থামিয়ে দিল তাকে। তুর্যের আদেশকে উপেক্ষা করে বলল, আমরা এখন বাড়িতে যাব না, আপনি আমাদের জন্য একটু অপেক্ষা করলে করুন, নয়তো চলে যান, আমি আর ইরা একটু পর ফিরব। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, বাড়ি যাবে না কেন? এখানে তোমাদের কাজ কি এখন? ইরা নিজের জিহ্বা দ্বারা উষ্ঠ ভেজালো, ইতস্ত করে বলল, ওখানে নাকি এনকাউন্টার হয়েছে ভাইয়া। আমরা আসলে কখনো এত বড় দাগি অপরাধী কিংবা এনকাউন্টার অফিসারকে বাস্তবে দেখিনি, তো তাই তাদের দেখতে চাইছিলাম একটু আর কি। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, তাদের দেখে তোদের কী লাভ? আমতামতা শুরু করলো ইরা, ঢোক গিলে বলল, না মানে দেখতে চাইছিলাম তারা কী রকম, কেমন। তুর্য কপালে ভাঁজ ফেলল, গভীর কণ্ঠেই বলল, কীরকম কেমন মানে কি? তাদের মানুষ মনে হয় না তোদের কাছে? ইরা অপ্রস্তুত হলো, জোরপূর্বক হেসে বলল, না মানে। টুকু বলাতেই তাকে থামিয়ে দিল পৃথা। তুর্যের পানে এক রাশ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, এত পেঁচাচ্ছেন কেন? এতক্ষণে ওখানে গিয়ে সব কিছু দেখেও চলে আসতাম। থামলো পৃথা, ইরার পানে তাকিয়ে বলল, চলো তো তাড়াতাড়ি দেখে চলে আসি আবার। বাক্যটা শেষ করে ইরার হাত ধরে পৃথা আবারও পা বাড়ালো সম্মুখের পানে। অমনি তাদের ধমকে উঠল তুর্য, ভৎসনা করে বলল, এনকাউন্টার করে অফিসাররা তোমাদের জন্য এখনো লাশ নিয়ে সেখানে বসে আছে বুঝি? তাদের তো আর কোনো কাজকর্ম নেই, তাই না? পৃথা আর ইরা একটু চমকালো, তাকালো আশেপাশে। সত্যি জনমানবের সমাগমও আগের থেকে কমতে শুরু করেছে। ঘটনাস্থানের দিকে তেমন মানুষ নেই। তাহলে কি সত্যি এনকাউন্টার অফিসাররা চলে গিয়েছে? হতাশ হলো দুই ননদ ভাবি। তাদের আর দাগি অপরাধী এবং সুদর্শন অফিসারদের দেখা হলো না। পৃথার তবুও মন মানল না। বিষয়টাতে পুরোপুরি নিশ্চিত হতে আরেকবার দুজনকে জিজ্ঞেস করলো, তারা সত্যি লাশ নিয়ে চলে গেছে? আমরা যখন এখানে এসেছি তখনই দেখেছি নিয়ে চলে যেতে। থামলো তুর্য। সম্মুখে ড্রাইভিং সিটে বসে আরুষের পানে তাকালো সে, দাঁতে দাঁত চেপে বলল, এরপরও যদি তোমাদের খুব বেশি এনকাউন্টার দেখার শখ হয় তাহলে আমাকে বলতে পারো। সামনে বসা যে ওই আরুষ নামক একটা বলদ দেখছো, ওটাকে এখানে এই মুহূর্তে এনকাউন্টার করে দেখিয়ে দিই তোমাদের। আরুষ ফাঁকা ঢোক গিল পরপর। আজ তুর্য তার কি করবে কে জানে। পৃথা আর ইরাও উকি দিয়ে তাকালো গাড়ির সম্মুখ পানে। এতক্ষণে গাড়ির পিছনের অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যের সাথে বাক্যলাপের দরুন সামনে বসা আরুষকে খেয়াল করেনি তারা। দুজনের দিকে তাকাতে তাকাতে ইরা হুট করে ভ্রু কুচকালো, প্রশ্ন করলো, এ কি ভাইয়া, আজ তোমরা দুজনেই একদম একই রং একই ধরনের শার্ট পরেছো যে? তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমার শ্রাদ্ধ করতে। পৃথা আর ইরা বার কথা বাড়ালো না। এই বান্দা যে কখনো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবে না তা তাদের জানা আছে। তার উপর এখানে এই দুপুরে চড়া রোদে দাঁড়িয়ে থেকেও তো আর লাভ নেই। তাই দুজনেই চুপচাপ উঠে বসলো গাড়িতে। আরুষও দেরি করলো না। পৃথা এবং ইরা উঠে বসতে গাড়ি চালনা শুরু করলো। দুপুরে তপ্ত রৌদ্র, সূর্যটা খা খা করে প্রকৃতির দাপট দেখাচ্ছে। চারিদিক নীরব নিস্তব্ধতায় ঘেরা। আশেপাশে বাড়িঘর নেই কোনো।
এই নীরব নিস্তব্ধ স্থানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই পুরুষ, তুর্য এবং আরুষ। তুর্য বাঘের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে আরুষের পানে, আর বেচারা আরুষ কাচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নীরবতায়। অতঃপর হুট করেই তুর্য বাজখাই কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই এনকাউন্টার করলি কেন বেয়াদব? এটা কোনো এনকাউন্টার করার সময় ছিল? আরুষ কেঁপে উঠল তুর্যের ধমকে, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, একটু রাগ উঠে গিয়েছিল স্যার। তুর্য চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে, তেড়ে গিয়ে বলল, একটু রাগ উঠেছে বলে তুই সোজা এনকাউন্টার করে দিবি ওকে? কতবার বলেছি নিজের রাগ সামলাতে? আরুষ মনে মনে ভেঙচি কাটল। তুর্যের সম্মুখে জোরে কিছু বলার সাহস না থাকলেও বিড়বিড় করে বলল, নিজের রাগ নিজে সামলাতে পারে না, অথচ আমাকে বলছে রাগ সামলাতে? আপনারই তো চেলা, তাই রাগটাও আপনার মতোই হবে। এতে আমার দোষ কি? আরুষের কপাল ভালো, তুর্য শুনল না তার নিচু কণ্ঠের কথাগুলো। সে নিজের ক্রোধ ধরে রেখে আবার বলল, তোকে আমি কতবার বলেছি রাগ উঠলো সামলে রাখবি? এমনি শাহিন মির্জাকে নিয়ে ঝামেলার আছি, তার মধ্যে আবার রতনবাবুকে উড়িয়ে দিলি। বুঝতে পারছিস কতটা ভুগতে হবে এটা নিয়ে? আরও সময় নিয়ে একটু ঢোক গিলে বলল, কিন্তু রতনবাবুর এনকাউন্টারের অর্ডার তো স্যার আগে থেকেই ছিল আমাদের উপর। তুর্য তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আদেশ থাকলে এনকাউন্টার করতে হবে? শাহিন মির্জার লোকেরা আমাদের উপর ক্ষেপে আছে এমনি, এখন রতনবাবুর লোকেরাও পিছনে লাগবে। এদিকে অপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া রতনবাবুর থেকে এই কেস সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারত। কিন্তু তুই তুই কি করলি? এরকম এনকাউন্টার করে রতনবাবুর মুখটাই বন্ধ করে দিলি। আরুষের ভিতরের কিঞ্চিত অনুতাবোধ জাগলো। বুঝলো ক্রোধের বশে সে ভুল করে ফেলেছে একটা। কাচুমাচু ভঙ্গিতেই বলল, সরি সরি স্যার, আমি বুঝতে পারিনি। তুর্য চোখ বন্ধ করে নিল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ক্রোধ দমনের ব্যর্থ চেষ্টা চালালো। অতঃপর চোখ খুলে বলল, তোর মাথার উপর আগে থেকে 3টে এনকাউন্টার ঝুলেছে আরুষ। সব দাগি আসামিদের তাদের চেলার তোর নাগাল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার মধ্যে তুই আবার আরেকটা এনকাউন্টার সেরে ফেলেছিস। আরুষ সাথে সাথে জবাব দিল, 4টা এনকাউন্টারের সব তো আমি করিনি স্যার, 2টো আমি করেছি, 2টো আপনি। তা আমি জানি, তুই জানিস, আর কর্তৃপক্ষ জানে, বাহিরের কেউ জানে না। তাই তাদের নজরটা শুধুমাত্র অফিসার আরুষ শেখের উপরে, আমার উপরে নয়। থামলো তুর্য, আরুষের পানে আবার তেড়ে গিয়ে বলল, তাছাড়া ওখানে পৃথা আর ইরার কলেজ ছিল। ওরা একবার ঘটনাস্থলে পৌঁছালে কি হতো জানিস তুই? আরুষ তুর্যের থেকে একটু দূরে সরে গেল, নিরাপত্তা দূরত্ব দাঁড়িয়ে বলল, আপনার সাথে সাথে আমিও বউ হারাতাম স্যার, এর বেশি আর কি হতো? কটমট করে তুর্য দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে তো দাঁত কপাটি ফেলে দেবো মীর জাফরের বংশধর, আবার বড় বড় কথা বলছিস। আরুষ দাঁত কেলেই হাসলো, নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার বোনকে আগে বিয়েটা করি, তারপর এক থাপ্পড়ে না পারলে 5 থাপ্পড়ে দাঁত সব ফেলে দিন স্যার। এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তার থেকেও বড় কথা হলো, আমার বিয়েতে বরযাত্রী নিয়ে তখন আপনাদের বাড়িতে যাব, তখন ওই বড় বড় গরু ছাগল মুরগির পিসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে না? দাঁত না থাকলে খাবো কি? হ্যাঁ, আমার বোনকে তোর মতো একটা গর্ধবের সাথে কখনো বিয়ে দিব না। আলস্যের চোখে মুখে বিষণ্ণ ভাব নেমে এলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না স্যার। ট্রেনিংয়ের সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা অর্জন করি তবে আমার সাথে আপনার বোনকে বিয়ে দিবেন। যদিও এতদিন এই বিশ্বাস আমার তেমন আগ্রহ ছিল না, কিন্তু এখন আপনার বোনকে দেখার পর যে আমার হৃদয়ের ঘণ্টি বেজে গিয়েছে, উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে, এখন আর তাকে ছাড়া আমার পক্ষ সম্ভব নয়। তুর্য ক্রোধে দিশেহারা হলো, হিসফিসিয়ে বলল, আর একটা আজে বাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেবো বেয়াদব। আরুষ পাত্তা দিল না তুর্যের কথায়, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আমার সাথে সাথে আপনার বোনের এনকাউন্টার করে দিয়েন স্যার, দুজন মিলে একসাথে উপরে গিয়ে হানিমুন যাব ভাবছি। তুর্য এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না। ছেলেটার ইদানিং সাহস বেড়ে গেছে ব্যাপক, যদিও এর সাহস বরাবরই ছিল, শুধুমাত্র জনসম্মুখে ভেজা বিড়াল, তলে তলে কেউ কারো থেকে কম যায় না। তুর্য হুট করেই চোখের পলকের মধ্যে নিজের শার্টের আড়ালের প্যান্টের ভেতরের গোজা বন্দুকটা বের করে হাতে নিল।
আরশের কপালে ঠিক মাঝ বরাবর বন্দুকের নলটা ঠুকিয়ে বলল, এখনই উপরে পাঠিয়ে দেই তাহলে? আরশের চোখে মুখে বিচলিত ভাব দেখা গেল না মোটেও। তুর্যের কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে নিজের পা উঁচিয়ে গোড়ালিতে মোজার মধ্যে মধ্যে গাঁথা নিজের বন্দুকটাও বের করে আনলো সে। তুর্যের কপালে ঠেকিয়ে বলল, আমি মরলে আপনাকে মরতে হবে স্যার। আপনি আমাকে গুলি করার পর ঠিক যে কয় সেকেন্ড আমার দেহে প্রাণ থাকবে, ওই কয় সেকেন্ড আপনিও শেষ। থামলো আরুষ, বাঁকা হেসে বলল, আমি একা মরার বিশ্বাসী নই স্যার। নিজের হত্যাকারীকে নিজ হাতে মেরে তারপর মরার বিশ্বাসী।